সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের ক্লাস হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ, চ্যাপ্টারটা ফ্লেক্সিবল বাজেট, ক্লাস নাম্বার 7। যারা এই ক্লাসটি দেখেননি, আগের ক্লাসগুলো 6টা ক্লাস কষ্ট করে দেখে নেবেন। আশা করি বেসিক থেকে শুরু করে অনেকগুলো অঙ্কের সমাধান আমরা করেছি। তো আজকেও আমরা কিছু অঙ্কের সমাধান করব। চলো সামনের দিকে অগ্রসর করি। প্রবলেম 11 এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটাতে অনেক কিছুই আমরা নতুনত্ব পেতে পারি, আবার নতুনত্ব নাও পেতে পারি। একটু খেয়াল করে দেখেন। তো এই অঙ্কটাতে ফ্রম দা ফলোইং ডিটেলস এগেনস্ট 8,000 ইউনিটের জন্য দেওয়া। একটু আগে যে কথাটা আমরা বলছিলাম যে আমাদের প্রেজেন্ট লেভেলটা লাগবে, এখন লাগবে এটার জন্য কর্পোরেশন ফর দ্য ইয়ার 2000 সালের। বাট প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেটটা 10,000 এবং 12,000-এর জন্য করব। 10,000 এবং 12,000-এর জন্য মূলত ফ্লেক্সিবল বাজেটটা তৈরি করব। সুতরাং আজকের এই অঙ্কে প্রেজেন্ট লেভেল নামে একটা গড় হবে। তো আমরা যেই চিন্তা সেই কাজ, প্রেজেন্ট লেভেল নামে যদি গড় হয়ে থাকে, তো প্রেজেন্ট লেভেল নামে একটা ঘরের ব্যবস্থা আমরা করে ফেলি। আমরা আস্তে আস্তে অগ্রসর হবো অঙ্কগুলো নিয়ে, আস্তে আস্তে করে বুঝাবো। তো আমি প্রথম লেভেলটার জন্য কাজ শুরু করলাম। আমার প্রথম কাজ হচ্ছে, এখানে ম্যাটারিয়ালস দেয়া আছে 40,000 টাকা। কেউ কি বলতে পারেন এই 40,000 টাকা কি 8,000-এর জন্য দেওয়া আছে না? জি ভাই। তাহলে এই 8,000 ইউনিট দিয়ে 40,000-এ ভাগ দিলে 5 টাকা বাড়িল। কয় টাকা বাড়িল? 5 টাকা। 5 টাকা। পরে এই জায়গায় আবার একটা 5.10 আছে। আপাতত এটার বুঝটা নিয়েন না যে 5.10 কেন হলো, কিভাবে হলো। এটা হলো পরে আবার একটা সমন্বয় দেওয়া আছে, পরে সমন্বয়ের কাজটা করবো। আগে আমরা 5 টাকাটা বাইর করতে পারবো কিনা সেটা বলেন। 5 টাকা জি ভাই। যেটা বলেছি এটা বাইর করতে পারবেন কিনা এটা বলেন। স্যার। ডাইরেক্ট এক্সপেন্স 16,000 টাকা আছে। অনলাইনে বুঝটা ভালো হইব। 16,000 টাকা দেওয়া আছে ডাইরেক্ট এক্সপেন্স। 8,000 দিয়া ভাগ দেন, 2 টাকা পার ইউনিট বাড়িব। পারা? জি ভাই। মজুরিটা নিয়ে নিচে কথা আছে, বাট মজুরি এখন দেওয়া আছে, যেহেতু মজুরিটা কত টাকা দেওয়া আছে। ওয়েজেস কত টাকা দেওয়া আছে? 30,000। আমরা লিখছি কত টাকা? 24,000 টাকা। কথার কথা চব্বিশ আমরা হাজার 30,000 লিখা দেই আপাতত। 24। 30,000 লিখছি, পরে ঠিক করে ফেলবো। কিন্তু আমাদের পার ইউনিট যদি করি, তাহলে 8,000 দিয়ে ভাগ দিলে পার ইউনিট কত আসবে? করি, অসুবিধা কি, পরে ঠিক করে ফেলবো। 30,000 ভাগ 8,000, প্রত্যেকটা এক স্টাইল রাখতেছি আর কি। 30,000 ভাগ 8,000, এটা হলো 3.75। পরে ঠিক করে ফেলবো। আমি আবার বলি, পরে ঠিক করে ফেলবো, সমন্বয় অনুযায়ী পরে কাজ করতে হবে। কারণ প্রথমে যা আছে তা অনুযায়ী একবার কাজ করে ফেলি। তো পরীক্ষা তো এটা হবে না। আমি যেহেতু প্রথমে অঙ্কটা নিয়েছি, পুরো প্রশ্নটা যেহেতু পড়ি নাই, আস্তে আস্তে আগের স্টাইলে কাজ সামনে চালাইতে থাকি। পরে সমন্বয়ের উপর ডিপেন্ড করে পরিবর্তন করবে। তোমার প্রশ্ন হতে পারে পরীক্ষার হলে কি আমি এটা করব না? তুমি তো তখন প্রশ্ন সিলেকশন করবা, প্রশ্ন পারো দেখা। তো তুমি যদি প্রশ্নটা পারো, তাহলে তুমি কি বুঝবা না? কেন কি করবা এখানে তুমি? পুরো প্রশ্নটা তোমার যদি জানা থাকে, তুমি কি বানায় বানায় অঙ্ক দিবা? না। তখন তো তুমি জানো এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, ওইটা পিছনে বলছে, এটা সামনে বলছে। এই কাজগুলো আমরা মিলিয়ে মিলিয়ে নিব। তাহলে আমাদের এই লেবারের ব্যাপারে আমরা একটা কনফিউশন আছে, এটা আমরা একটু দেখে নিব লেবারের ব্যাপারে। সাথে আমাদের ম্যাটেরিয়ালসটাও আমি দেখলাম সলিউশনে ভিন্ন রকম আছে, এটা একটা কনফিউশন আছে, এটাও আমরা সমন্বয়ে গিয়ে দেখবো কি সমস্যা। তারপরে আইটেমের নাম ফ্যাক্টরি এক্সপেন্স। আমার কি বলছে এটা ফিক্সড না ভেরিয়েবল? আমরা এটা ফিক্সড দিয়ে দিছি। ফিক্সড দিলে সুবিধা কি, প্রত্যেকটা লেভেলে সব প্রত্যেকটা লেভেলে বসিয়ে দেওয়া যায়। আশা করি এটাও ক্লিয়ার। এরপরে এন্ট্রিটার নাম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ওটা আরো সোজা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যানুয়াল দিয়ে দিলাম 40,000 টাকা। তবে পরবর্তীতে এটা 40 42 হয়ে গেছে এবং 42 হয়ে গেছে। এটাও তাহলে একটা সমস্যা আছে নিচে, নিশ্চিত সমস্যা সমাধান করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, উপরের ওইটারে জি 3 টাকা স্যার। 3 টাকাই বানাই রাখি, যেহেতু কালার করে রাখছি, পরে বুঝাবো সমস্যা কি। 3 টাকা কেন? কালার যেহেতু করে রাখছি, পরে আমরা বুঝাই। আর লাস্টে একটা সেলিং এক্সপেন্স আছে।
সেলিং এক্সপেন্সটা ওরা লিখছে, আমরা সমাধানে লিখছি এটা সেমি ভেরিয়েবল কস্ট নামে। কেউ কি, কারো কি মনে আছে সেমি ভেরিয়েবল কস্ট আমরা কখন ইন্ডিকেট করি, কখন বলি এটা সেমি ভেরিয়েবল কস্ট? দুইটা শর্ত হলে কখন বলি বলেন? ভাই পার ইউনিট কস্ট আর টোটাল কস্ট যদি না মিলে। পার ইউনিট কস্ট এবং ফিক্সড টাকা অ্যামাউন্টের টাকা যদি না মিলে, তাহলে আমাদের এই অঙ্কে কি অ্যামাউন্টের টাকাটা মিলছে? যেভাবে বের করছি টাকাগুলো, অ্যামাউন্টের টাকাগুলো কি মিলছে? না ভাই। তো একটা কাজ ঠিক করি, আছে। অ্যামাউন্টের টাকা যেহেতু মিলছে না, আর একটা চেক দিয়ে চাই প্রতি ইউনিট ঠিক আছে কিনা। 30,000 যদি 8,000 দিয়ে ভাগ দেয় 3.75 পার ইউনিটে হয়। আবার 10,000 দিয়ে যদি ভাগ দেন 3.3 পার ইউনিটে হয়। 34,500 যদি আপনি 12,000 দিয়ে ভাগ দেন, তাহলে হইব 2.875। তাহলে এটার পার ইউনিটও কষ্ট দিয়ে আলাদা। খেয়াল করছেন? জি ভাই। তাহলে কোন দুঃখে কি কারণে সেমি ভেরিয়েবল কস্ট হিসাবে ব্যাখ্যা দিছি, বুঝাইতে পারছি কথাটা? যে যেমনি হোক বুঝতেছি। টাকাগুলো বাইর করার পরে আমরা প্রমাণ পাইলাম ভাগ দিয়া, যে হ্যাঁ ভাগ দিয়া যখন দিছি তখন 3.75 বাইরেছে, 3.30 বাইরেছে, আবার 2.875 বাইরেছে। সুতরাং আমরা বুঝতেই পারি নাই, কিন্তু আমরা মানটা যেভাবে হোক বের করতে হবে। সেলিং এক্সপেন্স টাকাগুলো বের করার পরে আমরা কিন্তু ভাগ দিতে পারবো ইউনিট কস্ট দিয়ে, মানে ইউনিট দিয়ে। এই যে ইউনিট গুলো আছে, ইউনিট গুলো দিয়ে আমরা মূলত ভাগ দিতে পারবো। ইউনিট যেগুলো আছে এগুলো দিয়ে আমরা ভাগ দিতে পারবো। তো সুতরাং আমরা সামনের দিকে যদি অগ্রসর হই একটু, এখন প্রশ্নে সেল ভ্যালু দেওয়া আছে। কি ভ্যালু দেওয়া আছে? সেল ভ্যালু দেওয়া আছে। কত টাকা সেল ভ্যালু আছে? 2,40,000। 2,40,000 টাকা সেল ভ্যালু দেওয়া আছে। প্রেজেন্ট লেভেল 8,000। তো 8,000 দিয়ে যদি ভাগ দিই, এই তাহলে রেটটা কত টাকা পড়বে? সেলসের রেটটা 30 টাকা। 8,000 ইউনিটের জন্য দেওয়া আছে না? এটা কি 8,000 ইউনিটের জন্য দেওয়া আছে না? 3,000 জন্য দেওয়া। যে 30 টাকা পড়বে ভাগ দিলে। একটা জিনিস আপনাদের জন্য উপস্থাপনে এবার আমি বলি, দেখেন। আমি প্রাইম কস্ট গুলো এবং সেলসের রেটটা ঠিকই লিখছি, বাট সেমি ভেরিয়েবল কস্টের রেট এবং ফিক্সড কস্টের রেট কিন্তু আমি লিখি নাই, কারণ আমার এটা ম্যান্ডেটরি না। তাহলে আমি সেলসের বেলায় আমি এটা চেষ্টা করব যাতে পার ইউনিটটা পাই, কারণ পার ইউনিট পাইলে এই ইউনিটসে গুণ দিলে টাকায় পরিণত হবে। ভেরিয়েবল কস্ট এবং প্রাইম কস্টের বেলায় আমরা সেই কাজ সেম কাজটাই করবো, যে পার ইউনিট কস্ট গুলো আমরা বের করার চেষ্টা করবো। হুম। তারপরে হচ্ছে ফিক্সড কস্টেরটার বেলায় টাকাটা বেশি ম্যান্ডেটরি, টাকাটা বের করিয়া কাজ শেষ। এবার চলো সমন্বয় কি কি বলছে এই অনুযায়ী কিছু কাজ করি। খুব ঠান্ডা ব্রেনে চিন্তা করলে সমন্বয়গুলো খুব সহজ, ভালো লাগবে আপনাদের। ম্যাটেরিয়াল ইজ লাইকলি টু গো আপ 2% পার ইউনিট। বলছিনি যে ম্যাটেরিয়ালসটা 2% বাড়বো পার ইউনিটে। তো আগে যদি 5 টাকা হইয়া থাকে, এই 5 টাকার সাথে যোগ করেন না, 5 টাকার 2% কত আসে বলেন না? বুঝতে পারেননি কথাটা? ওই 5 টাকার সাথে, ওই 5 টাকার সাথে 5 টাকার 2% যোগ করেন না, 5.10 হবে। কারা কারা বুঝছো 5.10 ব্যাপারটা? বুঝছি ভাই। ম্যাটারিয়ালস এর 5.10 ব্যাপারটা কি বোঝা যায়নি? ম্যাটারিয়ালস তো আমার 5 টাকা করে ছিল প্রেজেন্ট লেভেলের জন্য। ম্যাটারিয়ালস আমার 5 টাকা ছিল প্রেজেন্ট লেভেলের জন্য, 5 টাকা ছিল। এই যে দেখেন 8 গুণ দিলে 40,000 হবে। বাট এই 5.5 জিরোটা 10,000 এবং 5.10টা 12,000-এর জন্য হবে। 10,000-এ গুণ দিলে 51,000, আর 12,000-এ গুণ দিলে 61,200। পারবেন? ম্যাটারিয়ালসটা 2% বাড়বে বলছে, 2% বাড়ায় দিলাম। এরকম অন্য আর কোনো এন্ট্রি যদি বাড়ায় বলে কমায় বলে, বাড়ায়া কমায়া দিব পরবর্তী লেভেলগুলোতে। আমাদের নর্মাল ডাটাটা আছে 8,000-এর জন্য। এবার যদি বাড়ানোর কমানোর কথা বলে, তার মানে রিকোয়ার্ড লেভেলের জন্যই বলবে। প্রেজেন্ট লেভেলের গুলো তো সরাসরি দেয়াই আছে। যদি এখন বাড়া কমার কথা বলে, সেই ক্ষেত্রে রিকোয়ার্ড লেভেলের জন্যই হবে। সো বলছে ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ 2% পার ইউনিট। অর্থাৎ ম্যাটেরিয়াল কস্টটা আগের চেয়ে 2% বাড়বো। 2% বাড়াই দিছি। পারা? জি ভাই।
ওয়েজেস পেইড করব 3 টাকা করে, মজুরি পেইড করব। কয় টাকা করে মজুরি পেইড করব? তিন তিন টাকা টাকা পার ইউনিট। তো প্রতি ইউনিটে 3 টাকা দিলেই সব 8,000 ইউনিটের জন্য কয় টাকা দিব? প্রতি ইউনিটে যদি 3 টাকা দেয় তাহলে 8,000 ইউনিটের জন্য কয় টাকা দিব? 24,000। কিন্তু টাকা দিছি কত আমরা? 30,000। কত টাকা দিছি? 30। 30,000। তো 30,000 দিয়া থাকলে 6,000 টাকা অতিরিক্ত দিছি, এটা এখানে বলছে দা ফিক্সড বেনিফিট দিছি আমরা, পেড টু লেবার। লেবারে আমরা ফিক্সড বেনিফিট দিছি না? কেমনে বুঝলাম ফিক্সড বেনিফিট দিছি? আমরা টেহা দিছি টোটাল 30, কিন্তু ভেরিয়েবলে গেছে 24, কারণ ভেরিয়েবলে পার ইউনিটটা বসাই দিছি অলরেডি। আরে বাকি এই 6,000 টাকা, এই 6,000 টাকা বেড়ারে আমরা ফিক্সড দিছি। আলগা বাড়তি একটা টেয়া দিছি 6,000 টাকা। এই কথাটাই এনে বলছে দা ফিক্সড বেনিফিট ইজ পেড টু লেবার। পারা? ভাই এটা কি প্রেজেন্ট লেভেল থেকে হইব? হ্যাঁ। তো সব টাকা তো প্রেজেন্ট লেভেলে 30,000 ছিল। প্রেজেন্ট লেভেলে তো আমি 3 টাকা করে পার ইউনিট দিলে তো 24,000 হওয়ার কথা, কিন্তু টাকা তো দিছি 30। আবার বলি, টাকা তো টোটাল 30 দিয়ে ফেলছি, কিন্তু তো আমার বলছে যে লেবারটা 3 টাকা করে দিছি তারে, দেমু তারে আমরা। তো 3 টাকা করে দিলে প্রতিটা ইউনিট যদি পার ইউনিট দেওয়া থাকে তাহলে ভেরিয়েবল বা প্রাইম কস্ট, তাহলে প্রাইম কস্টে 3 টাকা করে ঠিকই নিছি, 24,000 টাকা। বাট টাকা টোটাল দেওয়া হয়েছে 30, তাহলে বাড়তি যেটা দিছি এটা ফিক্সড। দ্য ফিক্সড বেনিফিট পেইড টু লেবার। লেবারে আমরা 6,000 টাকা বাড়তি দিছি। কেমনে বাড়ি করছি বুঝছেন তো? জি ভাইয়া। এইটা ইজ লাইকলি টু গো আপ। এবার এটা বাড়বো 10%। বাড়বো কোন জায়গায়? প্রেজেন্টে না এরপরে? রেকর্ড লেভেলে। হ্যাঁ, রিকোয়ার্ড দেখে লেভেল। বলেন। রিকোয়ার্ড লেভেলে গিয়া আমরা যেটা করবো, যে এই যে এই টাকাটার সাথে এই 6,000-এর সাথে যোগ করবো, ওই 6,000-এর 10% যায়, কত আইয়ে বলো? ওই টাকাটা বসাই দিই সরাসরি নিয়ে। 6,600, 6,600 পারা? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রাইজ বাই 5% ডিউ টু নর্মাল ইনক্রিমেন্টস। আমাদের কাছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা আছে না নাই? পাঁচ আছে। পার্সেন্ট বাড়লে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা 5% বাড়াইয়া দেন। আগে কত ছিল? রেকর্ড লেভেলে কত হইব বলেন? 40,000-এর সাথে যোগ করেন 40,000-এর 5%। না বুঝে থাকলে বলতে পারেন যে বুঝি না এই ব্যাপারটা। 42,000। তাহলে 42,000 টাকা কি করে লেখলাম বুঝছেন কিনা? তো 42,000 টাকা কেন রিকোয়ার্ড লেভেলে বেড়ে গেছে? আমি বললাম না, রিকোয়ারমেন্টে প্রশ্নের মধ্যে ওরা আমাকে ইন্ডিকেট করে দিবে কি বাড়ামু নাকি কমামু, আগেরটাই ঠিক থাকবো নাকি ঠিক আছে। তো আশা করি আপনারা ফ্যাক্টরি এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ওয়েজেস, ম্যাটেরিয়ালস, লেবার, ডাইরেক্ট এক্সপেন্সের ব্যাপারে একদম ক্লিয়ার হয়ে গেছেন। আমাদের কাছে আর দুইটা জিনিস আছে, এবং এই দুইটা জিনিস সম্পর্কে ওরা বলছেও। কি কি জিনিসগুলো বাকি আছে বলি। সেলিং এক্সপেন্সের ব্যাপারটা বাকি আছে, সেলিং এক্সপেন্সেরটা উপরে দেখেন, এবং সেলসের ব্যাপারটা বাকি আছে। আর বাকি সবগুলো লেনদেন, সবগুলো এন্ট্রি অলরেডি পোস্টিংও দিয়েছি এবং কথাবার্তাও বলেছি। তো খুব বেশি মনোযোগী না হলে পরে রিকোয়ারমেন্ট গুলো বোঝাটা খুব কঠিন হবে। তাহলে আমি সেলিং এক্সপেন্সের জন্য আপনাদের সামনে ডেটাগুলোকে উপস্থাপন করব, একটু খেয়াল দিলে ইনশাল্লাহ ভালো লাগবে। তো সেলিং এক্সপেন্সের যে ব্যাপারটা কি বলছে, এটা আগে এনশিওর করতে হবে, যে কি বলছে আগে এটা এনশিওর করতে হবে, তারপরে অঙ্কের দিকে যাব। সেলিং এক্সপেন্স যে কি বলছে ব্যাপারটা আপনারা কি আন্দাজ করতে পারতেছেন? সেলিং এক্সপেন্স ইনক্রিজ বাই বা রাইজ বাই 5% এগেইনস্ট 20%। 20%-এর বিপরীতে 5% বাড়বো, এই কথার অর্থ কি বুঝছেন? মানে বলছি যে যদি আপনার 20% বাড়ে তাইলে সেলিং এক্সপেন্স বাড়বো 5%। অর এনি পার্ট, এবং যে কোনো পার্টের জন্য বাড়বো 5%। তার মানে বিষয়টা আমি একটু বলি। আপনার 8,000 থেকে যে 10,000 ইউনিট হয়েছে, কত পার্সেন্ট বিক্রয় বাড়ছে বলতে পারবেন?
আপনি যখন 8,000 থেকে 10,000-এ রূপান্তর করলেন, আপনার বিক্রয়ের পার্সেন্টেজ কিন্তু বাড়ছে। আবার 8,000 থেকে যখন 12,000-এ আসলেন, আপনার বিক্রয়ের পার্সেন্টেজ কিন্তু বাড়ছে। বিক্রয়ের পার্সেন্টেজ বের করার সূত্র কি আপনারা জানেন? বিক্রয়ের পার্সেন্টেজ বের করার সূত্র কি আপনারা জানেন? না স্যার, একটু ইয়ে করে দেন। একটু ইয়ে করে দিব। প্লিজ স্যার। একটু ইয়ে করে দিই। তো আমরা যদি পার্সেন্টেজ বের করতে চাই, পার্সেন্টেজটা আমরা নিচে লিখছি, এবং এখানে একটু দেখাই আর কি। আমরা নতুন করে হয়েছে 10,000, আর আগে ছিল 8,000। তো ভাগ 8,000, নিউ মাইনাস ওল্ড ডিভাইড বাই ওল্ড ইন্টু 100 দিলে 25% বাড়ছে। কারা কারা বুঝছেন? নিউ মাইনাস ওল্ড ডিভাইডেড বাই ওল্ড ইন্টু 100 সূত্রটা লিখলাম নিচে, কিন্তু হাতে কলমে লিখে দিছি, জাস্ট বুঝাইতেছি আর কি প্রশ্নের মধ্যে। তাহলে আমার বিক্রয়টা কত পার্সেন্ট বাড়ছে? 25%। আচ্ছা, যদি 12,000 দিয়া করি তাহলে কি হইব? 12,000 মাইনাস এই 8,000 ভাগ 8,000 ইন্টু 100 কত পার্সেন্ট 8,000, বাড়বো? 50। তো শোনো, ওরা কি বলছে আগে কথাটা বুঝালো। ওরা বলছে প্রতি 20%-এর জন্য 5% বাড়বো, অর এনি পার্ট, যে কোনো পার্টের জন্য 5% বাড়বো, বুঝাই। এই যে 50, তাহলে প্রতি 20-এ যদি 5 হয়, 20-এর জন্য দিলাম 5, এরপরে আরো 20-এর জন্য দিলাম 5, তাহলে আর বাহিতায় কত পার্সেন্ট এনো? 10%। ওই 10-এর লেগে 5, তাহলে আপনার 50% বাড়লে সেলিং এক্সপেন্স বাড়বো হয়েছে 15%। কারা কারা বলছেন? না বুঝলে একটু বুঝাই দিই, সুন্দর করে স্ক্রিনশট নিয়ে একটা। 20%-এর জন্য বাড়বো 5%। 20%-এর জন্য বাড়বো 5%। হুম। অর এনি পার্ট, অর এনি পার্টের জন্য বাড়বো 5%। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে ওখানে যে 25% বিক্রয় বাড়ছে, তাহলে সেলিং এক্সপেন্স কত পার্সেন্ট বাড়বো একটু বুদ্ধি করে কত? আমার যে এখনো 25% বাড়লো, তাহলে প্রথম 20-এর জন্য কত হইব? 5। 5। তাহলে আর বাহিটায় কত? 5। ওই 5-এর জন্য কত বাড়বো? 5। তার মানে 25%-এর জন্য বাড়বো 10%। বিষয়টা কি আন্দাজ করতে পারছেন? লেখাটা দেখা যায় না ভালো একটা? আমি ফিসটা দিচ্ছি, বুঝাই দিচ্ছি, একটু বুঝ করে নেই। তাহলে এখান থেকে একটু সইরা দেয়া বুঝটা দেই ভালো। এই বুঝটা আমি এনে দিয়ে রাখছি সুন্দর করিয়া, দেখেন বুঝেননি, খুব সুন্দর করে বুঝটা দিছি। যদি বুঝা থাকে আর কি, খুব সুন্দর একটা বুঝ দিয়ে রাখছি, দেখেন। আর্টিফিশিয়াল বুঝ আর কি, খুব সুন্দর বুঝ দিয়ে রাখছি। খুব সুন্দর করে দিয়ে রাখছি, এত বড় ওয়ার্কিংস পরীক্ষা দিতেন, দিতে পারবেন কি জানি। এরপরও ভালো লাগলে দিয়েন। দেখেন, আমি লিখছি ক্যালকুলেশন অফ সেলিং এক্সপেন্স ফর 8,000 ইউনিটস এর জন্য 30,000 টাকা আছে, তাহলে এটা তো লিখে এলাম আগের যা আছে তা। পরবর্তীতে বলছি ফর 10,000-এর জন্য পার্সেন্ট ইনক্রিজ ইন সেলস, কত পার্সেন্ট সেলস বাড়ছে? 25% বাড়ছে, এটা তো একটু আগে দেখাইলাম। এখন ফর ফার্স্ট, প্রথম 20%-এর জন্য, মনে আছে? 20-এর জন্য, এই যে প্রথম 20-এর জন্য 5%। আর বাহিতায় কত? এই 25 থেকে 20 গেলে আর বাহিতায় কত? 5। ওই 5-এর জন্য আবার 5। ওই যে অর এনি পার্টের জন্য 5। আরে আমরা প্রথম দিকে আর কি যখন মোবাইল চালাই, তখন এই ইয়া কল ডিউরেশন অফ থাকতো, বাটন মোবাইল গুলো আসিল। আমি যদি 2 সেকেন্ডও কথা কইতাম, 1 মিনিট নিত, বুঝছো মনে? আবার 30 সেকেন্ড কথা কইছি, তাও 1 মিনিটের টেয়া নিত। 2 মিনিট 5 সেকেন্ড কথা কইছি, 2 মিনিট 5 সেকেন্ড, তাও তারা আমার কাছ থেকে 3 মিনিটের টাকা নিত। তার মানে তার লাভটা কথা বুঝছো তো? তার মানে হচ্ছে 58-59 সেকেন্ডও যদি কথা কইতাম, তাও 1 মিনিটের টাকা নিত। আবার আমি 2 সেকেন্ড কথা কইছি, তাও আমার কাছ থেকে 1 মিনিটের টাকা নিত। এই অঙ্কটার মধ্যে ওই থিমটা এই জায়গাতে আছে, যে আপনি যদি 20% এর জন্য দিবেন 5, প্রতি 20-এর জন্য হবে আপনার 5, আবার পরবর্তী যেটা থাকবো এটার জন্য 5। তাহলে টোটাল বিক্রয় বাড়লো হইলো 25%। ওই বিক্রয় 25% বাড়ার কারণে সেলিং এক্সপেন্স বাড়ছে 10%। তাহলে যেই 10% বাড়ছে, এই 10% সহ আগেরটার লগে গুণ দিয়ে দিছি, 33,000 টাকা হয়েছে। বুঝছেন? বুঝছি। 10% ভাই আমরা যদি বাড়লে ওভারথিংকে 100 না দেই, মধ্যে গুণ হইবে। হ্যাঁ বলো।
ওয়ার্কিংটা যদি পরীক্ষা না দিই বুঝা লাইলে সমস্যা হবে নি? না, পরীক্ষাতে একটু হইলেও থাপড়াই থুপড়াই দিতে হইব। আমি যেমনি হেন চেষ্টা করছিলাম, 10টা বুঝছি মার্কস বুঝছি। এনে ভাই অঙ্কটা। পরীক্ষার বুঝাই হলে দিতে অঙ্কে হবে যদি স্যার। বা সিপাটে 5টা, 5 × 10 = 50। কমন হইয়া গেলে তো দেখবা যে অনেক সময় কম লাগতে আছে। আনকমন অঙ্ক আইলে না তোমার ভেজাল হইব। বাট কমন হইয়া গেলে তো তুমি মনে করো হিরো, কমনটা বললে। আনকমন হইলে না ভেজাল হইব। আচ্ছা, তাহলে 10% বাড়লে 3,000-এর 10% 3,000, আরে 30,000-এর 10% 3,000 টাকা। এই মোট মিলিয়ে 33,000 হইব 10,000-এর জন্য। আবার 12,000-এর জন্য করছি, নজর দিয়া তাকান। 50%-এর জন্য, 20-এর জন্য 5, আরেক 20-এর জন্য আবার 5, অবশিষ্ট 10-এর জন্য আবার 5। মোট মিলিয়ে 15% বাড়ছে, 34,500 টাকা হইব। ক্লিয়ার? জি ভাই। এখন আমরা ওই ডেটাগুলো ওখানে নিয়ে টেবিলের মধ্যে বসাই দিছি। এই তো কিভাবে করে আমরা এই টাকাগুলো পাইলাম, সেলিং এক্সপেন্সের ব্যাপারটা আশা করি আপনারা বুঝছেন যে কেমনে 30,000, 33,000 এবং 34,500 টাকা বাইর হইছে। এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন এই যে 30,000, 33,000, 34,500, একটু আগে আপনাদেরকে এটা দেখাইছিলাম আমি, যে পার্সেন্টেজ গুলো বের করেও দেখাইছিলাম, মনে আছে নি? কথা কন। এটা ছিল জি থ্রি স্যার। পয়েন্ট সেভেন ফাইভ এটা ছিল 2.875 না কত, আর এটা ছিল 3.3। তাহলে পার্সেন্টেজও মিলে না রে, পার ইউনিটও মিলে না, টাকাও মিলে না। এই জন্য তার নাম সেমি ভেরিয়েবল কস্ট দিয়ে রাখছি। যদি সুযোগ থাকতো ভাগ করার, ভাগ করে ফেলতাম, বাট সুযোগ নাই, এই জন্য ভাগ করি নাই। আচ্ছা, এবার লাস্ট সেলস এর ব্যাপারে এক লাইনে একটা কথা বলছে সেলস এর ব্যাপারে। অল সেলিং এক্সপেন্স, সেলিং প্রাইস আর টু বি রিডিউস মানে কমবো, 10% কমবো ইফ প্রোডাকশন এবো সোল্ড 10,000 ইউনিট সোল্ড। অর্থাৎ এই 10% কমে যাইব বিক্রয়টা যদি 10,000 ইউনিটের উপরে হয়। 10,000 ইউনিটের উপরে কোনটা আছে? 10,000 ইউনিটের উপরে কোনটা বিক্রয় আছে? 12,000 না? 12,000। এই 12,000 বিক্রয়ের সময় তুমি গুণ দিবা কত দিয়ে, একটু দেখাই দিই। আমরা এটা ওয়ার্কিংস করে রাখছি। এই যে দেখেন, এই সেলিং এক্সপেন্স পার ইউনিট করে রাখছি 8,000 এবং 10,000-এর জন্য 30 টাকা হবে। যখন 12,000 হইব তখন 10% কমে যাইব। আশা করি কথাটা ক্লিয়ার। আমরা এই 30 টাকা দিয়ে, এই যে 30 টাকা দিয়ে গুণ দিব হলো 8,000 রে আর গাইয়ারে, এটার বেলায় 30 টাকা, এটার বেলাও 30 টাকা। বাট এইটার বেলায় 27 টাকা দিয়ে গুণ দিব 12,000 রে, মিলে নিছান? আপনার প্রথমের ইউনিট ছিল কত ইউনিট? 8,000 ইউনিট। 30 টাকা দিয়ে গুণ দিলে কত হইব? 2,40,000। পরের ইউনিট ছিল 10,000। 30 টাকা দিয়ে গুণ দিলে কত হইব? 3,00,000। পরেরটা ছিল 12,000। এই 12,000-এর গুণ দেন মূলত 27 টাকা দিয়া। এই 27 দিয়ে গুণ দিলে 3,24,000। আশা করি অঙ্ক মোটামুটি পারবেন ইনশাল্লাহ। এই অঙ্কের ওয়ার্কিংস খুব বড়। আপনাকে 2 বার 3 বার করে অঙ্কটা প্র্যাকটিস করতে হবে, তাহলে অঙ্কটা আপনার জন্য। আর এই অঙ্কটা আসার মতো একটা অঙ্ক ইনশাল্লাহ। ফ্লেক্সিবল বাজেটে আপনাকে এই পর্যন্ত আজকে সহ টোটাল কয়টা ক্লাস জানি? 7টা। 7টা 7টা। ক্লাস আপনি ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে অঙ্ক দিতে পারবেন, যদি এই 7টা ক্লাস আপনি ভালো করে করে থাকেন আর কি। বারবার ভিডিওগুলো দেখবেন, সমস্যা কি? একেবারে পরীক্ষার পূর্ব মুহূর্ত আসলে দেখেন যদি যে না, সব মাথার উপর দিয়ে যায়, তখন 3টা চ্যাপ্টার সবগুলোর থেকে বাচ্চা লইয়ে লিবা 3 × 30। সাথে বিপার্টে 1-2টা আসতে পারে এগুলোর থেকে। তাহলে 2টা আসলো তো 8, 38 নাম্বার। তো আর থিওরি টিওরি 10 মার্কের এমসিকিউ থেকে কিছু দিতে পারবে না, দিয়ে লেবা। আর বাকি যদি পারো এদিক সেদিক এগুলোকে দিলা, না দিলে নাই। আমার মনে হয় ফেল করতাম যদি দেখো আর কি যে পরীক্ষার আগে দিয়ে আর হচ্ছে না রে, তখন চাপ্টার কমাই নিয়ে আসবা। আর যেই চাপ্টার গুলোর থেকে তুমি আরো একবার বেশি পারা অঙ্কটি, এটি পারার থাও, এমনি চাপ্টার 3টা লইবা, সব করবা। তাইলে তোমার চাপ কমে যাবে, রিস্ক নেওয়া যাইব না। ইনশাল্লাহ রেজাল্ট ভালো হইবে আশা করি আর কি। তবে প্রথম দিকে যেহেতু এখনো প্রথম দিকেই আছি, সুতরাং আমরা চাপ নেই। লাস্ট মুহূর্তে আইয়া আমরা আর চাপ নিব না। যদি দেখি লোড মনে হয়, তোমরা ছেড়ে দিবা, কোনো সমস্যা নাই। ওকে। তো আমার জি মনে হয় আজকে যে অঙ্কটা বুঝালাম আর কি, তো আশা করি এরকম বড়সড় অঙ্ক আসলেও আপনারা দিতে পারবেন। এটা ছিল আমাদের 11 নম্বর অঙ্কটা। আর আরেকটা অঙ্ক আছে 12 নম্বর অঙ্ক।
এটা বুঝাইলে মোটামুটি চাপটার শেষ, আর কোনো অঙ্ক বাদ থাকে না। তো আজকে 12 নম্বর অঙ্কটাও দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করতেছি আমাদের গ্রুপে যে ভিডিওগুলো দিচ্ছি ওখানে লাস্ট এখন আর কি নতুন করে আবার কত কত নাম্বার অঙ্কটা করাইছি এটাও ব্র্যাকেটে লিখে দিতে আছি। খেয়াল করে দেখছো নাকি জানি, দেখো ইদানিং এর ভিডিও গুলোতে এরকম দেখবা, বা কোন থিমটা পড়াইছি থিমটা লেখা দিয়ে রাখছি। এতে সুবিধা হইব কি, কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে এই অঙ্কটা খুঁজছে, তখন সে অঙ্কটা আবার খুঁজে পাইব। আরো একটু আপডেশন হবে যেহেতু আমি নতুন অনলাইনে, আশা করি ভালো কিছু করবো, চেষ্টা চালাচ্ছি আর কি। 2017 সালে একটা অঙ্ক আসছে, এই অঙ্কটা একটু পড়ি আমি, দেখেন এটা শেষ করে ফেলি এটা করে আজকে ইনশাল্লাহ। তো এই কোম্পানি ইজ এট প্রেজেন্ট 80% ক্যাপাসিটিতে তার উৎপাদন চালায়। এই 80% ক্যাপাসিটির কি গুরুত্ব আছে নাকি নাই? তখন তার ইউনিট ছিল আচ্ছা আট। ভাই। তখন তার ইউনিট ছিল কত হাজার? 8,000। আচ্ছা, কেউ যদি 90% ক্যাপাসিটিতে করতে চায়, কে বলতারেন তার ইউনিট কত ইউনিট হইব? ভাই 80 দিয়ে ভাগ দিয়ে 90 দিয়ে গুণ দেবো। তাহলে কত হাজার হইব? 8,000 ভাই। 9,000। কি 80 দিয়া ভাগ দিয়ে 90 জি দিয়ে ভাই। গুণ দিলে 9,000 না? জি ভাই। জি ভাই। ওই 9,000 মানে কি 1,000 বাড়ছে নাকি না? অতিরিক্ত এক 1,000 হাজার বাড়ছে না? পার্সেন্ট 1,000 পার্সেন্ট 18 তে। তো তারা আমারে বলছে দা ফলোইং আর দা বাজেটেড ফিগার এন্ড দা ফলোইং অপারেট অন আ ফ্লেক্সিবল বাজেট কন্ট্রোল সিস্টেম। তারা বুদ্ধি করে 90 এবং 80 দুইটাই আমারে দিছে। তো দুইটাই আমারে দিলেও তারা যে কাজটা করছে, আমাদের কাছে সেলসটা দিয়া দিছে দুইটারই। যদি 80%-এ বেশি তাহলে 6 লাখ, আর 90%-এ গিয়ে বেচলে 6,60,000। এদের জন্য একটা ফিক্সড কস্ট আছে দুই লেভেলে সমান, তো ফিক্সড কস্ট দুই লেভেলে সমানই থাকবো। সেমি ভেরিয়েবল এক্সপেন্স আছে, এটাতে একটু কম এটাতে একটু বেশি, স্বাভাবিকভাবে সেমি ভেরিয়েবলটা দুইটা দুই রকম হইব। ভেরিয়েবল এক্সপেন্স এটা 40 আর এটা হলো 42,500। নিচে ইউনিট গুলো দেওয়া আছে 8,000 আর গিয়ে 9,000 সব আছে। কি করতাম খালি তারা জিগাই। তারা আমারে বললো লেবার এন্ড ম্যাটেরিয়াল কস্ট আর কনস্ট্যান্ট পার ইউনিট। লেবার আর ম্যাটেরিয়াল কস্টটা স্থির থাকবো। আমাদের এই অঙ্কে লেবার আর ম্যাটেরিয়াল কস্টের ব্যাপারে কিছু কইছিনি। কথা না কই ভাই। হয় নাই, তার মানে এই অঙ্কটার ভিতরে লেবার এন্ড ম্যাটেরিয়াল কস্টটা আছে। কিভাবে আছে, কিভাবে বের করা যায়, এই ক্লোডাই আমি তোমাদেরকে বলবো, তোমরা নিজেরতেই বলবা হ্যাঁ ঠিক আছে আমরা এইভাবেই করি। প্রফিট আর্ন 10% অন সেলস, আর লাভ করবো বিক্রয়ের উপরে 10%। কয় পার্সেন্ট? বিক্রির উপর 10%। তো বিক্রয়ের উপর 10% লাভ করলে আমাদের একটা থিম ছিল মনে আছে নিসাও? টোটাল কস্টের লগে প্রফিটটা যোগ করলে মূলত সেলস হয়, মনে আছে? টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে হইব সেলস, মনে আছে নি এই জিনিসটা? জি ভাই। মনে থাকলে আস্তে আস্তে সামনের দিকে আগাই। ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল লেবার কস্টটা বের করার জন্য প্রথমে আমি সেলসটা লিখছি, লেখা টোটাল কস্টটা বাদ দিছি ওই ম্যাটেরিয়াল কস্ট ছাড়া। তো ম্যাটেরিয়াল কস্ট ছাড়া যদি হয়ে থাকে তাহলে 6 লাখের জন্য বাকিটা বিয়োগ দিলে কত টাকা? 3,75,000 টাকা আইছে। ভেরিয়েবল এক্সপেন্স, সেমি ভেরিয়েবল এক্সপেন্স এবং ফিক্সড কস্ট বাদ দিছি। বাদ দেওয়ার পরে বাকি টাকাটা বাইরে গেছে, কারা কারা বুঝছেন? সেলসটা লিখছি, টোটাল কস্টের প্রফিট তো নাই, সেলসের উপরে লাভ করার কোনো সমস্যা নাই। তাহলে এই টোটাল কস্টের মধ্যে এই তিনটার এটা দেয়া আছে, তাহলে বাকিটা বিয়োগ দিলে তো ম্যাটেরিয়াল এন্ড লেবার কস্টটা বাড়িয়ে যাব। পারবেন? আবার বলি কথাটা একটু দেখাইয়া দেই উপর থেকে, উপর থেকে একটু আইডেন্টিফাই করে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হইব। তো এবার দেখেন তো, বোঝেননি? 6 লাখ টাকার বিক্রয় ছিল, এই তিনটা খরচ আমাদের কাছে ছিল। তো সুতরাং এই তিনটা খরচ আমরা আগে লিখি, এই তিনটা খরচ আমরা লিখবো, এই তিনটা খরচ আমি লিখলাম। এর মধ্যে ভেরিয়েবল ছিল কত? 40,000 টাকা। একটু এনতে দেখাই 40। সেমি ভেরিয়েবল ছিল কত? 25। ফিক্সড ছিল কত? 1 লাখ। তাহলে বাকি যে টাকাটা থাকবো 1,65,000 টাকা বাদ দিলে 3,75,000 টাকা হলো ম্যাটেরিয়াল কস্ট। কারা কারা বুঝো জানাইও। জি ভাই বুঝলা বুঝছি না? ভাই। বিক্রয়ের থেকে খরচগুলো বাদ দিলে তো বাড়ি যাবো এটার টাকাটা কত টাকা আছে।
এই 3,75,000 টাকা আমরা কেমনে বাইর করলাম একটু খেয়াল করে দেখেন। এটা ওয়ার্কিংস নাম্বার 1 করলাম। ওয়ার্কিংস নাম্বার 2 এ পার ইউনিট কস্টটা বাইর করতেছি কেন? আচ্ছা, যেই কাজটা করছি কত হাজার ইউনিটের জন্য করছি? 8,000 ইউনিটের জন্য করছি। আট 8,000 হাজার ইউনিটের ইউনিট জন্য করলে টাকাটা দিয়ে ভাগ দিলে ওই যে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিটটা বাড়িয়ে যাবে। যেটা রিকোয়ারমেন্ট টাকাটা চাইছে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, এই জিনিসটা বাড়িয়ে গেছে না। এই টাকাটারে আমি এই 8,000 ইউনিট দিয়ে ভাগ দিছি, ওই 8,000 এই 8,000 ইউনিট দিয়ে ভাগ দিছি, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট হয়ে গেছে গা। এবার আমরা পরবর্তীতে বলছে ইউ আর রিকোয়ার্ড টু ফ্লেক্সিবল বাজেট শোয়িং দ্য ডিফারেন্সিয়াল কস্ট অফ প্রডিউসিং এডিশনাল 1,000 ইউনিট। অতিরিক্ত যে 1,000 ইউনিট আমরা উৎপাদন করব বা বিক্রি করব, ওই অতিরিক্ত 1,000 ইউনিটের জন্য একটা পার্থক্যমূলক ব্যয় বাইর করার জন্য বলছে কত টাকা বাড়তি খরচ হইব। লাস্ট বলছে হোয়াট প্রাইস উড ইউ রিকমেন্ডেড এগেইনস্ট আর এক্সপোর্ট ফর 1,000 ইউনিটস টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্যাট ওভারসিজ প্রাইস আর মাস লোয়ার দেন ডোমেস্টিক প্রাইস। বিদেশি প্রাইসটা ডোমেস্টিক প্রাইসতে কম হইব, আর 1,000 ইউনিটের বিপরীতে তুমি কত টাকার দাম হিসাব করে দিবা এটা বলছে। যাক, এই এই রিকোয়ারমেন্ট আমরা পরে আসতেছি, প্রথম রিকোয়ারমেন্টের কাজটা করি। প্রথম রিকোয়ারমেন্টের কাজ যদি করি, ফ্লেক্সিবল বাজার তৈরি করবেন ডিফারেন্সিয়াল কস্ট 1,000-এর জন্য। তাহলে প্রথমে আমরা 90 আর 80%-এর লেভেলগুলো লিখলাম। তাহলে এর মধ্যে এই তিনটা তো আমাদের প্রশ্নই ছিল। বাড়তি হিসাবে আসছে ম্যাটেরিয়াল কস্টটা। ম্যাটেরিয়াল কস্টটা আমরা আবার পার ইউনিটে বের করে আনছি। পার ইউনিটে এটা যদি এত হয়, আমি যদি 8,000 দিয়ে গুণ দেই তাইলে হইব 3,75,000, আর এইটারে 9,000 দিয়ে গুণ দিলে পারিব 4,21,875। কারা কারা বুঝছেন? পারা? জি ভাই। আর বাকি তিনটা খরচ দেওয়া আছে। এবার ডিফারেন্সিয়াল কস্টটা বাইর করেন, দুইটা খরচের মধ্যে বিয়োগ দেন, 90 থেকে 80-এর ফলাফলগুলো বিয়োগ দেন। 4,21,875 থেকে 3,75,000 বাদ দেন, 46,875। 42,500 থেকে 40 বাদ দেন, 25,000, আরে 2500। 30,000 থেকে 25,000 বাদ দেন, 5,000। এই ফলাফল হিসাবে আমাদের ফিক্সড করতে পারে না, এই 54,375 টাকা বাইর হয়। এটাই একটা ফ্লেক্সিবল বাজেট ফর ডিফারেন্সিয়াল কস্ট। শুধু কস্টের জন্য বাইর করলাম কত টাকা বাড়তি খরচ হইতে আছে। তাহলে ওই 1,000 ইউনিট বাড়তি উৎপাদন করলে এই 54,375 টাকা বাড়তি খরচ করতে হবে। আবারও বলি, এই 1,000 ইউনিট যদি বাড়তি উৎপাদন করেন, 80% থেকে 1,000 বাড়ে না, 9,000 হইলে এই 1,000-এর জন্য আপনাকে এই টাকাগুলো খরচ করতে হবে, 54,375 টাকা। এবার দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে কথাটা আমরা একটু সুন্দর করে নিয়ে নিয়ে বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে এই এই যে 54,375 টাকা খরচ হইলো, কেউ কি বলতারেন প্রতি ইউনিটে কত টাকা খরচ খরচ হয়েছে? কেনে বার করবেন? 1,000 প্রতি দিয়ে ভাগ দিয়ে ইউনিটে, দেবো। হ্যাঁ ভাগ দিয়ে দিব 1,000 দিয়ে। তাহলে আমরা 54,375-রে 1,000 দিয়ে ভাগ দিলে 54.375 বাড়বে। তাহলে আমাদের খরচ হইব 54.375। এখন আমরা যদি 54.375 করে খরচ করি, তাহলে বিক্রি করতে গেলে একটু কি লাভ যোগ করবা না? জি ভাই। তো আমার বইলা দিছে এজ ওভারসিজ সেলিং প্রাইস আর মাস লোয়ার দেন ডোমেস্টিক সেলিং প্রাইস, সো এডিশনাল 1,000 ইউনিট শুড বি সেল ইন ওভারসিজ মার্কেট 54.375 ইউনিট প্লাস প্রফিট পার ইউনিট। অর্থাৎ এই কষ্টের সাথে একটু প্রফিট যোগ করিয়া আমরা মার্কেটে বিক্রি করে দিব বা বিদেশে বিক্রি করে দিব। ওরা আমার জিগাইছে বিদেশি বিক্রির কথা, সুতরাং আমরা বিদেশে বিক্রি করে দিব। তো আশা করি কথাটা বুঝছেন, ইনশাল্লাহ পারবেন। আবারও বলি, কত পার্সেন্ট প্রফিট যোগ করাম এটা বলি নাই, জাস্ট বলছি যে আমরা একটু প্লাস প্রফিটটা পার ইউনিটে যোগ করে দিলেই আমরা বিক্রি করে দিতে পারবো। তবে এতটুকু মাথায় রাখবেন, দেশও যেই দামে বেচেন তার চেয়ে একটু কম দাম হইব বিদেশিটা। দেশও যেই দামটা আমি পাই তার চেয়ে একটু কমে বিদেশ বিক্রি করে দিব এই 1,000 ইউনিট। এজ সেলিং প্রাইস আর মাস লোয়ার দেন ডোমেস্টিক সেলিং প্রাইস। সেলিং প্রাইসটা দেশীয় শ্রমিক সেলিং প্রাইস থেকে কম হইবে। সো এডিশনাল 1,000 ইউনিট শুড বি সেল ওভারসিজ মার্কেট এত, প্লাস প্রফিট পার ইউনিটটা একটু যোগ করে দিবেন যতটুকু হয়। কেউ কেউ 10%, কেউ কেউ 20% ধৈর্যও দিব, আমরা ধরতাম না, আমরা বলে দিব প্লাস প্রফিট পার ইউনিটটা এতটুকু বলে দিবেন। তাইলে আমরা আজকের ক্লাসে আর কি এই অঙ্ক দেখলাম 11 আর 12, দুইটা অঙ্কেই মোটামুটি একটু অন্যরকম টাইপের আছে। তো আপনারা যদি সম্ভব হয় এই দুইটা অঙ্ক আবার হাতে কলমে প্র্যাকটিস করে ফেললেন।
চ্যাপ্টারে অঙ্কই আছে মনে করেন যে টোটাল 12-13টা, 13টা। 13টার মধ্যে আবার ওই যে লাস্টের অঙ্কটা আমরা আবার বুঝিয়ে ফেলছি, না 13টা না, আরো বেশি আছে, 14, 15টা অঙ্ক আছে। হুম। তো এর মধ্যে লাস্ট এই 2টা অঙ্ক বাকি ছিল আমাদের, যে 10 নাম্বার না, 11 নাম্বার আর 12 নাম্বার। তো দয়া কইরা এই 2টা অঙ্ক আরেকবার একটু সুন্দর করে প্র্যাকটিস করেন। এরপরে যদি না পারেন, শরীফুল খানের মতো একটু জিজ্ঞাসা করবেন, ক্লাস রেকর্ডের আগে বুঝাই দিব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।